তো টপিকের নাম হচ্ছে দেখো ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো আমরা এটা বলছিলাম আমরা কতদিন একটু ব্রিজ আকৃতির হবে, তাই না? তো সেক্ষেত্রে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের 4টা ডায়োড লাগবে, 4টা ডায়োড, এরকম 1টা 2টা 3টা 4টা ডায়োড লাগবে। তো 4টা ডায়োডের ক্ষেত্রে এখানে আমাদের 4টা ডায়োড লাগবে। 4টা ডায়োডের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখবা এই যে যেখানে, আচ্ছা বলো তো এটা মনে আছে, এটা হচ্ছে আমার অ্যানোড টার্মিনাল, এটা কি টার্মিনাল? ক্যাথোড টার্মিনাল। এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল, এটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল। অ্যানোড কি হয়? পজিটিভ হয়, ক্যাথোড হয় নেগেটিভ। অ্যানোড হয় পজিটিভ, ক্যাথোড হয় নেগেটিভ। আবার অ্যানোড হয় পজিটিভ, ক্যাথোড হয় নেগেটিভ। ক্যাথোড হয় নেগেটিভ, অ্যানোড হয় পজিটিভ, ক্যাথোড হয় নেগেটিভ। এখন তুমি লক্ষ্য করলে বুঝতে পারবা যে আমাদের এই যে প্লাস মাইনাস, যেখানে প্লাস মাইনাস আছে না, সেখান থেকে একটা টার্মিনাল বের করছি, যে প্লাস মাইনাস থেকে একটা টার্মিনাল বের করছি, বুঝছো? আবার প্লাস মাইনাস থেকে একটা টার্মিনাল বের করছি, দুটো টার্মিনাল বের করে নিলাম। তুমি এখানে পাওয়ার সাপ্লাই সাপ্লাই দিলাম, এটা কি সাপ্লাই? এসি সাপ্লাই। তারপরে আবার আরেকটা যে প্লাস প্লাস যে টার্মিনালটা বাকি থাকলো এখানে, এই যে মাঝখানে প্লাস প্লাস, কারণ আমরা প্লাস প্লাস থেকে একটা বের করছি, প্লাস প্লাস অর্থাৎ অ্যানোড অ্যানোড যে টার্মিনালটা আছে সেখান থেকে আরেকটা টার্মিনাল আমরা বের করে নিয়ে আমরা এখানে লাইটে সাপ্লাই দিচ্ছি। এই আর এর মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স। সেটা হতে পারে লাইট, হতে পারে ফ্যান, হতে পারে যে কোনো কিছু হতে পারে, বা চার্জার হতে পারে, মানে তোমার মোবাইল হতে পারে। তো এটা হচ্ছে আমার টার্মিনাল। তাহলে আমরা এখান থেকে দুটো টার্মিনাল বের করছি, একটা হচ্ছে অ্যানোডের ক্যাথোড থেকে নিয়ে আমরা সাপ্লাই দিচ্ছি, দেখছো মনে পড়ে? এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে সাপ্লাই দিচ্ছি। আর যেখানে প্লাস প্লাস যুক্ত করা আছে বা অ্যানোড অ্যানোড টার্মিনাল যুক্ত করা আছে সেখান থেকে আমরা লাইটে যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের সার্কিট বুঝলাম। এখন এই সার্কিটের ভিতরে এটা কাজ করে কিভাবে সেটা আমাদের জানানো। তো দেখো, তুমি লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের পজিটিভ হাফ সাইকেলে একটা থাকে, একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল থাকে। এসি ওয়েভের কটা সাইকেল থাকে? দুটো সাইকেল থাকে না? একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের এই পাশটা থাকে হচ্ছে পজিটিভ, এই পাশটা থাকে হচ্ছে নেগেটিভ, বুঝছো? তাহলে আমরা সরাসরি সাপ্লাইটা দেই না, আমরা একটা ট্রান্সফরমারের মাধ্যমে এটাকে সাপ্লাই দিয়ে থাকি। সেই জন্য এখানে ট্রান্সফরমারের এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ থাকে। এই পাশটা কি আসবে? পজিটিভ, এই পাশটা নেগেটিভ আসবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ, এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ। কথা কি বলবো? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে পজিটিভ হাফ সাইকেল এটা কি? এখন দেখা যাক যে কোন কোন ডায়োড আমাদের কারেন্ট প্রবাহের জন্য দায়ী থাকবে। তাহলে এটা যদি পজিটিভ হয়, এই সম্পূর্ণ টার্মিনাল এগুলো পজিটিভ থাকবে। বলো, পজিটিভ থাকবে না? পজিটিভ যদি থাকে তাহলে এটা অ্যানোডের সাথে পজিটিভ আর এটা ক্যাথোডের সাথে পজিটিভ যুক্ত করা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে তুমি বলো যে একটা ডায়োডের অ্যানোডের সাথে যদি আমরা পজিটিভ আর ক্যাথোডের সাথে নেগেটিভ যুক্ত করি তাহলে এই ডায়োডটা কোন বায়াসে আছে? এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে আর এই সেম ডায়োডটা যদি আমরা এইভাবে দেই, অ্যানোডের সাথে নেগেটিভ, ক্যাথোডের সাথে পজিটিভ দেই, তাহলে এটা কোন বায়াসে থাকবে? রিভার্স বায়াসে থাকবে। তাহলে এখানে আমাদের এই ডায়োডটা কিন্তু রিভার্স বায়াসে আছে, আছে না? এইটা ক্যাথোডের সাথে পজিটিভ যুক্ত করা আছে। কি বলছি তোমার? এই যে এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল, এর সাথে পজিটিভ। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডের সাথে নেগেটিভ যুক্ত হলে তো আমাদের কি হতো? ফরওয়ার্ড বায়াস যেত, তাই না? এই যে ক্যাথোডের সাথে নেগেটিভ যুক্ত হলে ফরওয়ার্ড বায়াস যেত, আর ক্যাথোডের সাথে পজিটিভ যুক্ত করা থাকলে কি হবে? রিভার্স বায়াসে যাবে না? তাহলে এটা কি রিভার্স বায়াসে আছে না? দেখো, ক্যাথোডের সাথে পজিটিভ যুক্ত করা আছে, তাহলে এটা রিভার্স বায়াস আছে না? তাহলে তো এটা ওপেন হয়ে যাবে। রিভার্স বায়াসে ডায়োড কি থাকে? ওপেন থাকে না, কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে রিভার্স বায়াসে তো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এটা আবার কি ফরওয়ার্ড বায়াস আছে না? তাহলে দেখো, ইলেকট্রনটা এই রাস্তা বরাবর এসে, দেখো এই রাস্তা বরাবর এসে ইলেকট্রনটা এই রাস্তা বরাবর এসে এই D1 হয়ে যাচ্ছে, এই যে D1 হয়ে যাচ্ছে, D1 হয়ে এই রোধের মধ্যে দিয়ে গেল। তা কারেন্টটা কোন দিক বরাবর প্রবাহিত হচ্ছে? এই দিক বরাবর না? এবং যেটা ইনপুটে দিয়েছিলাম সেম সেম আমাদের আউটপুটে পাইলাম না? তাহলে কারেন্ট এদিক বরাবর গেল, গিয়ে এখন দেখি পরবর্তী ডায়োডের ক্ষেত্রে কি হয়। এইটা নেগেটিভ হলে এই টার্মিনাল নেগেটিভ না, এগুলো নেগেটিভ না? এটা নেগেটিভ, এগুলো নেগেটিভ। দেখো, এটা ক্যাথোডের সাথে কি যুক্ত করা? অ্যানোডের সাথে নেগেটিভ যুক্ত করা আছে না? তাহলে তো এটা তো রিভার্স বায়াসে থাকবে। আর এটা তখন কি হবে? ক্যাথোডের সাথে নেগেটিভ, এটা ফরওয়ার্ড বায়াসে যাবে না? এটা ফরওয়ার্ড বায়াসে যাবে না? তখন কি হবে? এই কারেন্টটা এই ডায়োড হয়ে এদিক বরাবর প্রবাহিত হবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলে আমাদের ডায়োড D1 এবং D2টা প্রবাহিত হচ্ছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। আর তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমি তোমাকে একটু দেখাই যে ফরওয়ার্ড বায়াসে তাহলে কোনটা কোনটা প্রবাহিত হচ্ছে। এই যে ফরওয়ার্ড বায়াসে ডায়োড D1 এবং D2 প্রবাহিত হচ্ছে। তাহলে ইনপুটে যেরকম সাইন ওয়েভ দিচ্ছে, আউটপুটে সেই রকম সাইন ওয়েভ আমরা পাচ্ছি, মানে ওয়েভটা পাচ্ছি। এখন রিভার্স বায়াসে যাই, চলো রিভার্স বায়াসের ক্ষেত্রে কন্ডিশন দেখি। এখন রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের এটা তো রিভার্স বায়াসের ক্ষেত্রে পোলারিটি উল্টে যায় না? এই দেখো,
রিভার্স বাসের ক্ষেত্রে আমাদের এই পোলারিটি নিয়ে কাজ করবো না আমরা এখন, উল্টা পোলারিটি। আচ্ছা, একটা গেল পজিটিভ হাফ সাইকেল, একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলে কাজ করবে। তো পজিটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড প্যাসে কোনটা কোনটা গেল আমরা দেখলাম। এখন নেগেটিভ হাফ সাইকেলে কোনটা কোনটা ফরওয়ার্ড প্যাসে যাবে সেটা চেক করবো। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের দেখি তো পোলারিটি তখন চেঞ্জ হতে যাবে। আগে এটা পজিটিভ ছিল, নেগেটিভ ছিল না। এবার নেগেটিভ হাফ সাইকেল এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। কিন্তু আছে মনে থাকবো, পজিটিভ হাফ সাইকেল উপরটা পজিটিভ, নিচে নেগেটিভ, আর নেগেটিভ হাফ সাইকেল নিচেরটা পজিটিভ, উপরটা নেগেটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এগুলো সব পজিটিভ, এগুলো পজিটিভ, এগুলো পজিটিভ, এগুলো পজিটিভ, এগুলো পজিটিভ, তাই না? এটা ফরওয়ার্ড প্যাসে যাবে কারণ এটা অ্যানোডের সাথে পজিটিভ যুক্ত করা আছে, আর এটা রিভার্স প্যাসে যাবে কারণ এটা ক্যাথোডের সাথে পজিটিভ যুক্ত করা আছে। তাহলে এটা বন্ধ থাকবে, তার কারেন্ট এই উপরে প্রবাহিত হবে। আর এটা নেগেটিভ মানে উপরে এগুলো নেগেটিভ, এগুলো নেগেটিভ, এগুলো নেগেটিভ, 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 নেগেটিভ মানে কি? এটার দেখো, এটার কি, এটার হচ্ছে আমার অ্যানোডের সাথে নেগেটিভ মানে রিভার্স প্যাস, আর এটা অ্যানোডের সাথে দেখো এটা ক্যাথোডের সাথে নেগেটিভ যুক্ত করা আছে না, তাহলে এটা ফরওয়ার্ড প্যাস। তাহলে ফাইনালি নেগেটিভ হাফ সাইকেলে আমাদের ডায়োড এই D4 এবং D3 এটা ফরওয়ার্ড প্যাসে যাবে। তাহলে চলো অ্যানিমেশন দেখি। এই যে ইলেকট্রন এদিক বরাবর যাওয়া শুরু করে নেগেটিভ হাফ সাইকেলে গিয়ে এই D4 হয়ে D3 হয়ে সার্কিটটা পরিপূর্ণ করলো। তাহলে পজিটিভ হাফ সাইকেলে এই ক্রস ভাবে বিদ্যুৎ প্রবাহিত করে। তাহলে পজিটিভে এই ক্রস বরাবর গেছিল, আর নেগেটিভে এই ক্রস বরাবর বিদ্যুৎ যাবে। এবং তুমি কারেন্টের ডিরেকশন একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখতে পাবা, দুইটার কেসের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন দিকে লক্ষ্য করবা। পজিটিভ হাফ সাইকেলে কারেন্টের ডিরেকশন এদিক থেকে এদিক দিকে, তাই না? নেগেটিভ হাফ সাইকেলে কারেন্টের ডিরেকশনটা এদিক থেকে এদিক দিকে দেখা হয়, এই দেখো এদিক থেকে এদিক যাবে, অর্থাৎ ডান থেকে বামে। ডান থেকে বামে না, পজিটিভেরটাও ডান থেকে বামে, নেগেটিভেরটাও ডান থেকে বামে। তাহলে কারেন্ট কিন্তু নিচের দিকে আর নামতেছে না, ডিরেকশন সেম। এটা ডিরেকশন মানে কি, একবার কারেন্ট এইদিকে একবার এইদিকে, বলছিলাম না এটা আলাদা আলাদা ডিরেকশন থাকে, কিন্তু এটার ক্ষেত্রে ডিরেকশনটা দুইটা একই দিকে না। তাহলে দুইটাই আমাদের পজিটিভ মানে দুইটাই সেম ডিরেকশনে আছে। এটা তার মানে ওয়েভটা হবে সেই রকম, উপরের দিকে থাকবে, সব পজিটিভ উপরের দিকে থাকবে, নেগেটিভে কোনো ডিরেক্ট আসবে না, নেগেটিভের কোনো নামবে না। কথা বুঝছো? তাহলে ফাইনালি যদি আমরা এখন এখানে আসি, দেখো যে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এই যে আমি ইনপুটে দিচ্ছি হচ্ছে এইরকম, আউটপুটে পাচ্ছি কি এইরকম, সব পজিটিভ কোনো নেগেটিভ না। কারণ কারেন্টের রেশিও দেখো দুটারই সেম। যখন এই দুটো ফরওয়ার্ড প্যাসে যায় তাও এদিকে কারেন্টের ডিরেকশন, যখন এই দুটো ফরওয়ার্ড প্যাসে তাও কারেন্টের ডিরেকশন এদিকে, কারেন্টের ডিরেকশনে কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এটাকে বললাম হচ্ছে রেকটিফায়ার সার্কিট। এই দেখ, এটা লক্ষ্য করো, কারেন্টের ডিরেকশন দিকে লক্ষ্য করো। দুটা কেসের ক্ষেত্রে যখন পজিটিভ হাফ সাইকেল কারেন্টের ডিরেকশন নিচ থেকে উপর দিকে, আবার নেগেটিভ হাফ সাইকেল কারেন্টের ডিরেকশন নিচ থেকে উপর দিকে। ডায়োডটা হ্যাঁ ক্রস করে দুটো করে কন্ডাকশনে যাচ্ছে, মানে বিদ্যুৎ পরিবহন করতেছে, কিন্তু কারেন্টের ডিরেকশন সেম ডিরেকশন। তার মানে পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল উভয় ক্ষেত্রে আমাদের পালস ওয়েভ থাকবে, এরকম থাকবে। বুঝছো? তাহলে এখন এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ। এখান থেকে সিকিউ আসে। হ্যাঁ, সিকিউ আসে। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তাহলে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার তার মানে কি হবে, এটা ফুল ওয়েভ, দেখো পজিটিভ নেগেটিভ দুটাকেই সে রেকটিফাই করতে পারছে, সেজন্য বলা হচ্ছে ফুল ওয়েভ। আর ব্রিজ মানে কি, এটা একটা ব্রিজ আকৃতি গঠন করে, যেটা বলছিলাম হুইস্টন ব্রিজের চলনযোগ্যতা আছে, আর সেখানে ডিটেইলস করবো। এটা একটা ব্রিজ আকৃতির হয়ে থাকে। আর রেকটিফায়ার মানে কি, রেকটিফায়ার মানে ডিসি থেকে এসি থেকে ডিসিতে কনভার্ট করলো, এটা হচ্ছে এসি ওয়েভ। সেখান থেকে ডিসি মানে দেখো ফিক্সড না, এটা অনেকটা ফিক্সডের মতনই আছে, কারেন্টের চেঞ্জ হচ্ছে না, কিন্তু এসি মানে দিক পরিবর্তন হচ্ছে। বুঝছো? আচ্ছা, রেকর্ড আছে, দরকার বাসা আরেকবার দেখবা, রেকর্ড দেখবা। তাহলে দেখ পালস, এটা এই যে ফুল ওয়েভ সিগন্যাল, এটাকে রেকটিফাইড সিগন্যাল, ডিসি সিগন্যাল বলা হয় থাকে এরকম, আর এটাকে এসি ওয়েভ, আর এটা হচ্ছে সার্কিট। কোশ্চেন আসে এখান থেকে। এখন দেখো এই যে এই সার্কিটটাকে আমরা এইভাবে তুলনা করতে পারি, সেম সার্কিটটাকে এইভাবে লিখতে পারি। এই যে D3 এবং D1 এর মাঝখান থেকে আমি কানেকশন বের করছি না, এই দেখো D3 এবং D1 এর মাঝখান থেকে কানেকশন বের করছি। আবার D4 এবং D2 এর মাঝখান থেকে কানেকশন বের করছি না, এই D2 এবং D4 এর মাঝখান থেকে কানেকশন বের করছি। আবার এই যে D3 এবং D2 এর মাঝখান থেকে লোডে দিছি, এবং D3 এবং D2 এর মাঝখান থেকে লোডে দিছি। আবার এটার মাঝখান থেকে লোডে দিছি। তার মানে এই সার্কিটটাকে সিমিলার। তার মানে দেখো এটা একটা ব্রিজ আকৃতির না, এবং এর মাঝখান থেকে গাড়ি চলাচল করতে পারবে, এর মাঝখানে গাড়ি চলাচল করতে পারবে, তার ব্রিজ আকৃতির হয়ে গেল। সেই জন্য এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। আবার বলছো ব্রিজ কেন, এই জন্য এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তাহলে পজিটিভ হাফ সাইকেলে ক্রস ভাবে দুটো কানেকশনে যাবে, আর নেগেটিভ হাফ সাইকেলে ক্রস ভাবে দুটো কানেকশনে যাবে। এই দেখেন পজিটিভ হাফ সাইকেলে এই ওয়েভ পাবো, নেগেটিভ হাফ সাইকেলে এই ওয়েভ পাবো। বুঝছো? এটা হচ্ছে আমার গেল। এখন এই যে ফরওয়ার্ড এবং রিভার্স বাইসের কারেন্টের যে গ্রাফটা, সেটা কিন্তু আমরা দেখছিলাম।
তাই না? এটা হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স গ্লাসের গ্রাফটা আমরা দেখছি, অ্যানোড ক্যাথোড দেখছি। এখান থেকে যে কোশ্চেনগুলো আছে যেগুলো এগুলো বাসাতে দেখো, এগুলো পারবা। মোটামুটি এই টপিকটা কি নতুন টপিক ট্রানজিস্টর। তাহলে দেখো নতুন টপিক সেটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর হচ্ছে 3 পা বিশিষ্ট, অর্থাৎ তুমি যদি সার্কিট বোর্ড খোলো, সার্কিট বোর্ডের মধ্যে এরকম ট্রানজিস্টর দেখতে পাবো, 3 পা বিশিষ্ট ট্রানজিস্টর দেখতে পাবো। এই 3টা পা আছে, এই 3 পা বিশিষ্ট ডিভাইসকে বলা হয় ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের কিভাবে ট্রানজিস্টরটা গঠিত হয়? ট্রানজিস্টর 2 ধরনের আছে, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। 2টা ট্রানজিস্টর আমরা পাই বাজারে দেখতে পাই, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। তো এনপিএন ট্রানজিস্টর কিভাবে তৈরি করা হয়? এই যে আমরা ডায়োড দেখছিলাম না, এনপি ডায়োড, পিএন জাংশন ডায়োড দেখছিলাম না, আমরা এটাকে উল্টা করবো, একটা হচ্ছে এনপি নিব আর একটা হচ্ছে পিএন নিব, জাস্ট ডায়োডটাকে ফ্লিপ করে দিলাম, তাহলে এই পিপি মাঝখানে যুক্ত হয়ে যাবে না? তাহলে আমরা পাবো হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আবার পিএন আর এনপি, এই দেখো এনটা যদি যুক্ত করে দিই তাহলে পিএনপি ট্রানজিস্টর আমরা পাবো। তাহলে জাস্ট ফ্লিপ করে আমরা জয়েন করে দিব, যে ট্রানজিস্টরটা পাবো সেটাকে একটাকে বলবো হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটাকে বলবো পিএনপি ট্রানজিস্টর। এখন সিম্বলটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে। সিম্বল এখন মনে রাখবা কিভাবে, কোনটা এনপিএন কোনটা পিএনপি। দেখো তীর চিহ্নের উপর ডিপেন্ড করবে কোনটা এনপিএন কোনটা পিএনপি। তুমি কি বলতে মনে রাখবে হচ্ছে পালিয়ে যাওয়া, কি মানে হচ্ছে পালিয়ে যাওয়া। এখন এই দেখো পালিয়ে যাচ্ছে না এখান থেকে, এই তীর চিহ্নের বাইরে দিকে আসে না, তাহলে মাস্ক এটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে এন পি এন ট্রানজিস্টর। আবার এন মানে মনে করবা নিয়ে আসা, এখানে দেখো তীর চিহ্নের ভিতর দিকে ঢুকছে না, নিয়ে আসছে না, তাহলে হচ্ছে এন, তাহলে উপরেরটা হবে পিপি, তাহলে পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি এনপিএন এবং পিএনপি মনে রাখবা যে কোনটা এনপিএন কোনটা পিএনপি। এখন ট্রানজিস্টরের 3টা রিজন বা লেয়ার থাকে, একটা হচ্ছে কালেক্টর, একটা হচ্ছে পিট আর একটা হচ্ছে নিঃসারক। 3টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে মানে প্রতিটা ট্রানজিস্টর 3টা পা দেখলাম না, 3টা পা 3টা নাম দিতে হবে, একটা হচ্ছে সংগ্রাহক, একটা হচ্ছে পিট, একটা হচ্ছে নিঃসারক। ইংলিশে লাগবে বাংলাও লাগবে, 2টা থেকে হট করে দিয়ে দিতে পারে। কালেক্টর সংগ্রাহক, কালেক্টরকে সংগ্রাহক, কালেক্ট করে মানে সংগ্রহ করে। আর বেস, বেস মানে হচ্ছে ভিত্তি, অনেক বেস ভিত্তি, সেটা হচ্ছে পিট, মানে বেস বা ভিত্তি ছাড়া চলবে না, এই বেস ছাড়া ট্রানজিস্টর কাজই করান যায়। আর আরেকটা হচ্ছে ইমিটার, ইমিটার মানে ইমিট করে, নিঃসরণ করে, ওখান থেকে ছড়াই ছিড়াই না সব দিকে, ইমিটার নিঃসরণ করে। তাহলে এখন আমাদের এই ট্রানজিস্টরের গঠনগুলো এই দেখলাম, একটা হচ্ছে এমপিএন, একটা হচ্ছে পিএনপি, একটা হচ্ছে এমপিএন। তাহলে ট্রানজিস্টর হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে এমপিএন ট্রানজিস্টর। তো এখন আমাদের তুমি লক্ষ্য করে দেখবা যে মাঝখানে যে বেস রিজনটা থাকে সেটা কিন্তু অনেক পাতলা থাকে, এখানে খেয়াল রাখো, সামনে কাজে লাগতে হবে, কাজে লাগবে। পাতলা মানে একদম থিন, থিন বা পাতলা থাকে। এই পাতলা রাখার নির্দিষ্ট কারণ আছে, সেটা আমরা একটু সামনে দিয়ে দেখি। তো দেখো এই ট্রানজিস্টরকে আমরা একটা পানির স্রোতের সাথে তুলনা করব। এই ট্রানজিস্টরকে কাজ করাতে হলে আমাদের অবশ্যই বেসে সাপ্লাই দিতে হবে। এখন বেসে সাপ্লাই বলতে দেখো তুমি যতই এখানে কালেক্টর আর এমিটার রাখো, যতক্ষণ এখানে বেস থেকে পানি এসে এই গেট থেকে ধাক্কা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কালেক্টর থেকে এমিটারে, এমিটার থেকে কালেক্টরে কোনো বিদ্যুৎ পরিবহন করে না, পানি প্রবাহিত হয় না। তার মানে আমাদের পানিটাকে প্রবাহিত করতে গেলে অবশ্যই আমাদের বেসে সাপ্লাই দিতে হবে। বেসে যদি তুমি কোনোভাবে সাপ্লাই না দিতে পারো তাহলে কোনো দিনও কালেক্টর থেকে এমিটারে বিদ্যুৎ পরিবহন করবে না। তাহলে অবশ্যই আমাদের ট্রানজিস্টরকে ভালোভাবে কাজ করাতে হলে বেসে সাপ্লাই দিতেই হবে, এটা মাস্ট বি। সামনে আমাদের এই জিনিসটা কাজে লাগবে, এটা এক্সাম্পল দেখালাম। এই দেখো বেসে সাপ্লাই না দেওয়া পর্যন্ত এই রাস্তা বরাবর কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ কালেক্টর থেকে এমিটারে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না। তার মানে অবশ্যই আমাদের বেসে সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা দেখলাম তাহলে আমাদের বেসে সাপ্লাই দিতে হবে। তার মানে এইখানে দেখো এই যে আমরা যখন বেসে সাপ্লাই, এখানে দেখো বেস সাপ্লাই দিচ্ছি 0.78 ভোল্ট দিচ্ছি, তখন আমাদের এই কারেন্টটা সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে এবং যখন আমি ভোল্টেজের ভ্যালুটা বাড়াচ্ছি তখনই কিন্তু কারেন্টের ভ্যালুটা এদিক বরাবর বাড়তেছে। তাহলে ভোল্টেজের ভ্যালু, আমাদের বেস ভোল্টেজের ভ্যালুটা বাড়ানো বা কমানোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু কারেন্টটা নিয়ন্ত্রণ করতে পারি, এটা আমাদের কাজে লাগবে। অর্থাৎ আমার বেসের উপর ডিপেন্ড করে কালেক্টর থেকে এমিটারের যে সাপ্লাইটা এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে বেসটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমরা দেখলাম। এই দেখো সুইচে যখনই আমরা সুইচ দিছি তার মানে এই যে বেসে সাপ্লাই দিছি, এই দেখো এই যে বেসে সাপ্লাই নাই তার মানে কারেন্টটা অফ। দেখো যখনই বেসে সাপ্লাই দিছি তখনই আমাদের কারেন্ট লাইটটা জ্বলতেছে, তার মানে বেসে সাপ্লাই না দেওয়া পর্যন্ত লাইটটা জ্বালানো পসিবল না কোনোদিনও। তাহলে লাইটটা জ্বালাতে গেলে অবশ্যই আমাদের কিসে সাপ্লাই দিতে হবে? বেসে সাপ্লাই দিতেই হবে। বেসে সাপ্লাই না দেওয়া পর্যন্ত আমরা কোনোদিনও লাইট জ্বালাতে পারবো না, এটা হচ্ছে আমাদের মুখ্য ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আমাদের ট্রানজিস্টরের কারেন্ট প্রভাব কিভাবে হয় এটা এখান থেকে কোশ্চেন আসে। তো আমার ট্রানজিস্টরের ক্ষেত্রে 3টা লেয়ার দেখছিলাম না, এবং 3টা পা দেখছিলাম না, একটাকে বললাম ইমিটার, একটাকে বললাম কালেক্টর, একটাকে বললাম বেস। বেস মাঝখানে রাখছিলাম,
তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর ধরে নিলাম। তো এর আর এন এর সাথে দেখো এখানে নেগেটিভ যুক্ত করা আছে না, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে আছে আমরা বলতে পারবো। আবার এটার এন এর সাথে এটা পজিটিভ যুক্ত করা আছে না, তাহলে এটা রিভার্স বায়াসে আছে দেখো, তাই তো? ঠিক আছে না? এখন এই পাশে যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, এই পাশে যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে কি হবে দেখো, এই পাশে যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে তখন এই ইলেকট্রনগুলো সহজেই এই রাস্তা বরাবর ক্রস করে জাংশনটা ভেদ করতে পারবে, পারবে না? পারবে। দেখো তাহলে ফরওয়ার্ড বায়াসের এন টাইপের ইমিটার হতে, এই যে ইমিটার এখান থেকে ইলেকট্রন সম্ভব বেসের দিকে প্রবাহিত হবে, 100% হবে, যেটা তোমাকে ব্যাখ্যা দিলাম আমি, বেসের দিকে প্রবাহিত হবে। এই কারেন্টকে বলা হচ্ছে ইমিটার কারেন্ট, এটাকে আমরা ইমিটার কারেন্ট বলে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা ইমিটার কারেন্ট বলে নিলাম। এখন আসো যে বলছিলাম না পি টাইপ ম্যাটেরিয়াল সামান্য ডোপিং করা থাকে, মাঝখানে সামান্য ডোপিং করা থাকে, লেয়ারটা ছোট থাকে, ডোপিং করা কম থাকে, ইম্পিউরিটি কম যোগ করা থাকে, ফলে সামান্য পরিমাণ ইলেকট্রনের সাথে 5% হোলে রিকম্বিনেশন ঘটে। তার মানে এখান থেকে যে ইলেকট্রনটা সামনের দিকে প্রবাহিত হইল, এখানে এসে পি টাইপে কি বেশি থাকে, হোল বেশি থাকে, পজিটিভ বেশি থাকে। তার মানে এন টাইপের ইলেকট্রনগুলো হোলের সাথে কম্বাইন করার চেষ্টা করবে। সামান্য যেহেতু কম পরিমাণ ডোপিং করা আছে, তাহলে খুব সামান্য পরিমাণ এখানে রিকম্বিনেশন ঘটে, অর্থাৎ বেস কারেন্টটা অল্প পরিমাণ আসবে এখানে। তার মানে অলমোস্ট 5%-এর কম রিকম্বিনেশন ঘটে, অর্থাৎ খুব সামান্য পরিমাণ বেস কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই যে নিমিশন লক্ষ্য করো, এখান থেকে যখন আমি এটাকে ফরওয়ার্ড বায়াসে করতেছি তখন এখানে লক্ষ্য করো ভালোভাবে, এই দেখো খুব সামান্য পরিমাণ একটা কারেন্ট এদিকে গেল, বাকি ম্যাক্সিমাম কারেন্ট এদিকে চলে গেল। তাহলে বেস কারেন্টটা খুবই কম পাইলাম, ম্যাক্সিমাম কারেন্টটাই আমাদের এই ইমিটারের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখান থেকে এই ইমিটার থেকে কালেক্টরের ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হচ্ছে, খুব অল্প পরিমাণ কারেন্ট বেসের দিকে আসতেছে, তাই না? সেজন্য বেস কারেন্ট অলমোস্ট 5% যেহেতু রিকম্বিনেশন ঘটে, খুবই কম পরিমাণ বেস কারেন্ট আমরা এখান থেকে পাবো। তাহলে নেক্সটে আমাদের দেখা যাচ্ছে 95% কারেন্ট জাংশন ভেদ করে প্রবাহিত হবে, কালেক্টরের কারেন্ট আমরা পাই, তখন এই কালেক্টর কারেন্টটা ম্যাক্সিমাম হয়, অলমোস্ট 95% কারেন্ট আছে। 100% কারেন্ট আমরা এদিক দিতে 5% কারেন্ট আমরা দিতে যাবে, 95% সামনের দিকে চলে যাবে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, কেসিএল পড়ছো না? চলো তো দিকে, এখানে কারেন্ট ঢুকতেছে বাট একটা না, ইনকামিং কারেন্ট আইই আর আউটগোয়িং কারেন্ট করে দুইটা দেখো, এই দুটো কারেন্ট আউটগোয়িং না, তাহলে এখান থেকে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আই যোগ আইসি লিখতে পারি না? বলো পারি? এইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেন ফর্মুলা, আই ইকুয়াল টু আই যোগ আইসি, অর্থাৎ ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট যোগ কালেক্টর কারেন্ট। এনপিএন আর হচ্ছে পিএনপি দুটার ক্ষেত্রে সেম। আর দুটো ট্রানজিস্টরের গঠন আলাদা, এখানে এ পাশে আছে এন, এ পাশে আছে পি, এ পাশে হচ্ছে এন, আর ওটার ক্ষেত্রে এ পাশে থাকবে পি, এ পাশে থাকবে এন, এ পাশে থাকবে হচ্ছে পি। এই পার্থক্য। তখন এই ব্যাটারির সাপ্লাইটা জাস্ট উল্টায় দিতে হবে, সেটা আমরা একটু পরে দেখতেছি, দুটাই দেখবো, দুটা গঠনের স্বার্থে দেখবো। তাহলে এখন এই যে একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আসে, তাহলে এই পাশটা এন না, এন এর সাথে কি যুক্ত করে, নেগেটিভ যুক্ত করতে হয় না? তাহলে এই পাশটা আমাদের ফরওয়ার্ড বায়াস করতেই হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। আর এই পাশটা রিভার্স বায়াসে থাকতে হবে, কারণ দেখো এন এর সাথে যদি পজিটিভ যুক্ত করে তাহলে ইলেকট্রনগুলো এদিক বরাবর আকর্ষণ করবে না, সেই জন্য তারা ইলেকট্রন টানে এদিক বরাবর বেশি, ইলেকট্রন টেনে এদিক বরাবর আনার চেষ্টা করে। যে ইলেকট্রনটা এদিক দিয়ে পাঠাইছিলাম হলে এবং বেসিক কারেন্ট খুবই কম যাচ্ছে, ম্যাক্সিমাম কারেন্ট আমাদের কালেক্টরে প্রবাহিত হচ্ছে, এই হচ্ছে অবস্থা। তাহলে এই দেখো আবার এনপিএন দেখলাম না, এই যে একটা এনপিএন দেখলাম না, এবার পিএনপি দেখো, এই যে এ পাশে পি, এ পাশে এর পাশে পি, এখন পির সাথে পজিটিভ যুক্ত করলে পারলেই তো এ পাশে ফরওয়ার্ড বায়াসে যাবে, তার মানে তো ফরওয়ার্ড বায়াসে যাবে। আর এ পাশে রিভার্স বায়াস করতে গেলে দেখো এই পির সাথে নেগেটিভ যুক্ত করতে হবে, তাও সেম কাহিনী। অর্থাৎ এটাকে যদি আমরা সিম্বলিক ভাবে দেখি যে পিএনপি এভাবে দেখাতে পারি, দেখালাম নাকি সিম্বল দিয়ে, তাহলে এইভাবে দেখাতে পারি বা এইভাবে দেখাতে পারি, বুঝছো? তাহলে ওই একইভাবে বেস কারেন্টটা আমরা এটার জন্য একই লিখতে পারি, আই ইকুয়াল টু আই বি যোগ আইসি, কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট যোগ কালেক্টর কারেন্ট, বুঝছো? দেখো এখানেও তাই, দেখো বেস কারেন্ট খুবই কম প্রবাহিত হচ্ছে, ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু এই ইমিটার থেকে কালেক্টরের দিকে যাচ্ছে, আর এই জন্য বেসের সাপ্লাই ভোল্টেজটা খুব কম দিলেও হয়, কথা বুঝছো? এই দেখো তাহলে 100% যদি কারেন্ট আমরা এদিকে দেই, মাত্র 2% কারেন্ট এদিক বরাবর আসতেছে, আর ম্যাক্সিমাম কারেন্টটা সামনের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এখন আমরা ট্রানজিস্টরের ঝোঁক ব্যবস্থা বা বাইপোলার জাংশন ট্রানজিস্টরের বায়াসিং কৌশলটা দেখবো। বায়াসিং, তো বায়াসিং এর ক্ষেত্রে আমরা কি করলাম, যে সঠিক এই যে ভোল্টেজ প্রয়োগ করার সিস্টেমটাকে আমরা বায়াসিং বলতেছি। তুমি সঠিকভাবে ভোল্টেজ যদি প্রয়োগ না করতে পারো, উল্টা পাল্টা কানেকশন দাও, তাহলে এই ট্রানজিস্টর কারেন্ট প্রবাহিত করতে পারে না। এটি হচ্ছে বায়াসিং। ট্রানজিস্টর সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজন হচ্ছে তার দুটি জাংশন আড়াআড়িতে সঠিক পোলারিটি ভোল্টেজ প্রয়োগ করা। এখানে আমরা এটাকে বলছি আমরা বায়াসিং, ঠিক আছে? সঠিক বায়াসিং না করতে পারলে কিন্তু কাজ করবে না। তাহলে একটা হচ্ছে এমিটার, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে কালেক্টর, এটা আমরা দেখবো সঠিক বায়াসিং করছি।
এখন ট্রানজিস্টরের বর্তনীর মৌলিক বিন্যাস বা কনফিগারেশন, মৌলিক বিন্যাসটা আমরা 3 ধরনের মৌলিক বিন্যাস হতে পারে। একটা হচ্ছে কমন বেস, কমন কালেক্টর, কমন লিমিটার। 3টা মৌলিক বিন্যাস আমরা দেখতে পাই। তো 3টা মৌলিক বিন্যাসের ক্ষেত্রে আমাদের দেখি কমন বেস, মাঝখানে বেস থাকলে হচ্ছে কমন। ধরো বেসটাকে কমন রাখছি, এই যে দেখো মাঝখানে বেস আছে না, এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। তাহলে কালেক্টর আর এমিটার দুই পাশে দুইটা থাকবে, ঠিক আছে? আর মাঝখানে বরাবর বেস আছে, তাহলে হচ্ছে কমন বেস কনফিগারেশন। একটা হচ্ছে এনপিএন এর জন্য আর একটা হচ্ছে পিএনপি এর জন্য। এনপিএন এর জন্য একটা হচ্ছে পিএনপি এর জন্য। পিএনপি এর জন্য মাঝখানে তীর চিহ্ন ভিতরের দিকে, আর এর জন্য তীর চিহ্ন বাইরের দিকে। আর ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, ভোল তার অপোজিটে প্রবাহিত হয় ধরে নেওয়া হয়। তাহলে আমরা এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে হোলের প্রবাহ, মানে হোল পজিটিভ চার্জের প্রবাহটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করার জন্য। তো তোমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে বিদ্যুৎ পরিবহনটা, চাইলে তুমি ডিরেকশন চেঞ্জ করে দিতে পারো। সেই অনুযায়ী এটা ডিরেকশন তোমাকে চেঞ্জ করতে হবে, নাহলে তারপর ভুল হয়ে যাবে। হয় যে কোনো একটা ডিরেকশন তুমি ধরো, হয় কারেন্টের ধরো, না হলে ইলেকট্রনের ধরো, সেইটা ধরে কাজ করতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে কারেন্টের, তোমাদের বই যেটা আছে কারেন্টের, তুমি চাইলে ইলেকট্রনে, আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইলেকট্রনে। ইলেকট্রন, কারণ ইলেকট্রনটা না বুঝতে পারলে তোমার মাথার উপর যাবে। এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন যেদিকে যাচ্ছে সেদিক ডিরেকশন আমরা বুঝছি। তুমি চাইলে এটা অপোজিট ডিরেকশনে কাজ করো। এই বেসিক জিনিস জানা আছে না, ইলেকট্রনের হয় তাহলে আর চলাচলিত করছে এটা। তো সেক্ষেত্রে এটা গেল। এখন আমাদের এই পাশে সিগন্যাল দেওয়া হয়, এই পাশে সিগন্যাল দেওয়া হয়, এই পাশে সিগন্যালটা অনেক বড় গুণে বেড়ে যায়। ধরো আমাদের যে স্পিকার থাকে না, স্পিকার আস্তে করে সাউন্ডটা অনেক জোরে শোনা যায় না, মাইকে অনেক আস্তে কথা বলে জোরে শোনা যায় না, সেটা হচ্ছে ট্রানজিস্টর আছে ভিতরে। তার মানে এই পাশে হচ্ছে অন্তর্গামী সিগন্যাল। আমরা দেখলাম না, বেসে হালকা সাপ্লাই দিলেই আমরা আউটপুটে অনেক বেশি অ্যামাউন্ট, মানে আউটপুটে কারেন্টটা বেশি পাই। তো এই পাশে অন্তর্গামী সিগন্যাল যদি ছোটাও দেই, আমরা এই পাশে অনেক বড় সিগন্যাল পাই। এটি ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, এটা আরো পরবর্তী ডিটেইলস জানতে পারবা। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানেও তাই, এখানে যদি হালকা করে অল্প পরিমাণ সিগন্যাল দেয়, এই পাশে সিগন্যালের পরিমাণটা অনেক বেড়ে যায়। সেই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে, বিবর্ধক, বুঝছো? তাহলে এটাকে সাধারণ পিট বিন্যাস বললাম আমরা, কারণ বেসটা মাঝখানে আছে, এই জন্য এটাকে সাধারণ পিট বিন্যাস বললাম। এটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে ম্যাথ করতে হবে। সেটা হলো যে এই সাধারণ পিট যে বিন্যাসটা আছে, সেখানে আমরা এই প্রবাহ বিবর্ধন গুণক পাই, প্রবাহ বিবর্ধন গুণক পাই, সেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফা, আলফাকে এভাবে প্রকাশ করা হয় আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। এখন এই কেসের ক্ষেত্রে আউটপুট কারেন্ট এটা না, আর ইনপুট কারেন্ট এটা না, তাহলে আইসি বাই আইই, সেটা হচ্ছে আমার প্রবাহ বিবর্ধন গুণক, বা এটাকে আমরা কারেন্ট গেইনও বলে থাকি আমরা, বা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বলে থাকি। সবই লাগে, কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট গেইন বা প্রবাহ বিবর্ধন গুণক সবই লাগে। এটাকে আবার এটা দ্বারা ট্রান্সফার কোয়ালিটি নিরূপণ করা যায়। এটা যত ভালো ভ্যালু আসবে তত কোয়ালিটি ভালো, এটা ভ্যালু যত কম আসবে কোয়ালিটি তত খারাপ। তো সেক্ষেত্রে আলফা তুমি এখন মনে রাখতে ভুলে যাবা, কিছুক্ষণ পর আলফা বিটা গামা আসবে, তুমি ভুলে যাবা কোন সূত্র কি, তুমি মনে রাখলেই ভালো। আলফার মাঝখানে একটা টান দিলে ই হয় না, সেই জন্য নিচে থাকবে হচ্ছে আই ই, আর উপরে আইসি সবারই ফিক্স থাকে, আইসি ফিক্স থাকে, না হলে তুমি কিছুক্ষণ পর গোলমাল খেয়ে যাবা। আলফার স্কেলের মাঝখানে ই চিন্তা করো, এটা হচ্ছে আই আই, এটা হচ্ছে প্রবাহ বিবর্তন গুণক বলা হয় যখন কমন বেস থাকবে। আর তাহলে কমন এমিটার কি, দেখো এই এমিটার মাঝখানে কমন রাখছে, দেখছো? আর এই পাশে থাকবে বেস, এই পাশে থাকবে কালেক্টর, এই পাশে থাকবে বেস, এই পাশে থাকবে কালেক্টর। কারেন্টের রিঅ্যাকশন এমন ভাবে হবে যাতে করে আই ইকুয়াল টু আইবি যোগ আইসি মিলে যাবে। দেখো আই মিলে যাবে, দেখো এই যে আইসি আইই ইকুয়াল টু আইবি যোগ আইসি, কারণ দুটোই ভিতরে ঢুকছে, একটা বের হয়ে যাচ্ছে, তাহলে এটাও মিলে যাবে। তাহলে একটা হচ্ছে এনপিএন, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর গেল। তাহলে এখন এই কমন এমিটারের ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে নট আলফা, তখন আর আসে না, তখন আসে হচ্ছে বিটা, নতুন টার্মস আসে বিটা। কারণ দেখো আমাদের এই আউটপুট কারেন্ট কত, আইসি না, আর ইনপুট কারেন্ট তখন আইবি না, তখন আইসি বাই আইবি আসবে। মানে এত কিছু তো পরীক্ষার হলে মনে রাখার সময় নাই, তখন সরাসরি এমসিকিউ তো সূত্র ভালো করতে হবে। সেই জন্য তুমি মনে রাখবা বিটা সমান হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি, এই যে বিবি সম্পর্কিত, তাহলে আইসি বাই আইবি, আর এটা আইই চলে আসবে। এটাকে আমরা বলে থাকি কারেন্ট এটাকে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, এটা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা কারেন্ট গেইন এটাও বলা হয়ে থাকে। আর এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করে থাকি, বুঝছো? আচ্ছা গেল। তাহলে এখন আসো কমন কালেক্টর। কমন কালেক্টর, কালেক্টর মাঝখানে আছে, দেখো কালেক্টর মাঝখানে আছে, বাকি থাকবে একটা বেস আর এমিটার, এটা দুই পাশে দুইটা চলে গেল। এটাকে বলা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন, ঠিক আছে? কমন কালেক্টর কনফিগারেশন। এখন কমন কালেক্টর কনফিগারেশনে আমরা পাই হচ্ছে গামা, একটা পেলাম আলফা, একটা পেলাম বিটা, একটা পাবো হচ্ছে গামা। তাহলে এবার পাবো কি আমরা, গামা। তাহলে গামা সমান আসবে হচ্ছে বিটা বাই আলফা, আর গামা সমান হচ্ছে আমরা আরেকটা জিনিস পাবো আই ই বাই আইবি। কারণ দেখো এই যে একটা হচ্ছে আই ই বাই আইবি আসবে, আউটপুট বাই ইনপুট,
আই বাই আই বি আলবি। তাহলে এখানে আই বাই আই বি আলবি, আর গামা সমান বিটা বাই আলফাও লেখা যায়। কথা বুঝছো? গামা সমান বিটা বাই আলফাও লেখা যায়। তাহলে সবার লাস্টে একটা ফর্মুলা, এগুলো ডেরিভেশন তুমি চাইলে দেখে নিতে পারো, বুঝবা, খালি ভ্যালু বসায় বসায় দেখে নিও। তো আমাদের ডেরিভেশন না হলেও চলবে। তো সেক্ষেত্রে লাস্ট একটা ইনফরমেশন সেটা লাগে হচ্ছে এই আই ইকুয়াল টু 1 প্লাস বিটা ইন্টু আইবি। অর্থাৎ এখানে দেখো কার্বন কার্বন মধ্যে সম্পর্ক আইবি এবং বিটার মধ্যে সম্পর্ক। ধরো বিটা ভ্যালু দেওয়া আছে, আইবি ভ্যালু দেওয়া আছে, সরাসরি সূত্র অ্যাপ্লাই করবো। আই ইকুয়াল টু বিটার কারেন্ট ইকুয়াল টু 1 প্লাস বিটা ইন্টু আইবি। বিটা ছিল হচ্ছে কমন কালেক্টরের ক্ষেত্রে, কমন ইমিটারের ক্ষেত্রে ছিল বিটা। সেই বিটা ভ্যালু কোশ্চেন দেওয়া থাকবে, আইবি ভ্যালুটা দেওয়া থাকবে, আইটা বের করতে হবে। তাহলে আমার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেটা লিখছি আউটপুট কারেন্ট হচ্ছে আউটপুট কারেন্ট ইকুয়াল টু 1 প্লাস বিটা ইন্টু ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট এই ক্ষেত্রে আমাদের বিটা, কারণ বিটা যদি নেই, বিটা আমরা কার কথা শিখেছিলাম, এই যে আই কমন ইমিটারের ক্ষেত্রে ছিল, তখন এটা হচ্ছে আউটপুট কারেন্ট, এটা হচ্ছে ইনপুট কারেন্ট, তাই না? সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এটা করব, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মুলাগুলো আমি এখানে আলফা এবং বিটার মধ্যে সম্পর্কটা ফাইনাল, এই ফর্মুলাটা লাগবে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। এই ফর্মুলাগুলো যদি মনে রাখতে পারো, এই অধ্যায়ের কাছে আর কোনো সমস্যা হবে না, আর একটাও সমস্যা হবে না। এখন যতই আমি ডেরিভেশন পড়াই, এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলি, যতই ডেরিভেশন পড়াই, ওই ডেরিভেশন আলটিমেট শেষমেশ পুরো থাকে না। কারণ 120টা অধ্যায়, পুরো 24টা অধ্যায় ফিজিক্সের আসবে, আবার কেমিস্ট্রির 24টা অধ্যায়, আবার ওটার 24টা অধ্যায়, আলটিমেট রেজাল্ট অনেক সব হয় না। যতই বলুক, আমি নিজে কোনোদিন পারিনি, আমি এক্সপিরিয়েন্স চালাই দেখছি হয় না। মানুষের ব্রেন লিমিটেড, তো খালি যদি ফিজিক্স পড়তো তাহলে হতো। তোমাকে ওই ম্যাথ করতে হয়, ফিজিক্স করতে হয়, কেমিস্ট্রি করতে হয়, বায়োলজি করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়। আলটিমেট হ্যাঁ, তুমি বোঝার জন্য হয়তো প্র্যাকটিস করার জন্য করতে পারো, অসুবিধা নাই, কিন্তু হয়তো বা বেশি দিন মনে রাখতে পারবো না এটা। তারপর আলফা বিটার মধ্যে সম্পর্ক তো আমরা দেখলামই। এখন গামা এবং আলফার মধ্যে সম্পর্ক আছে, সেটা হচ্ছে গামা ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস আলফা। জাস্ট ফর্মুলাটা খেয়াল রাখো। এই ফর্মুলাগুলো জানা থাকলে এখন দেখো ম্যাথগুলো করি। একটা কমন বেস কনফিগারেশন আছে, তাহলে বেসটা মাঝখানে আছে, চিত্রটা কি দেওয়া আছে দেখি আমরা, চিত্রটা লাগে না আমাদের, চিত্র দেয়নি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চিত্র ছাড়াই করি। তাহলে কমন বেস কনফিগারেশনে হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট হচ্ছে এত অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার, আর বেস কারেন্ট হচ্ছে এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে কালেক্টর কারেন্ট মিলি অ্যাম্পিয়ার থেকে চাইলে অ্যাম্পিয়ার নিতে পারো, আর একটা হচ্ছে বেস কারেন্টকে আইবি দ্বারা প্রকাশ করা হয়। আলফা এবং বিটা মান বের করতে বলছি। তাহলে আমরা এখান থেকে আই ইকুয়াল টু আইবি যোগ আইসি আমরা জানি। এখান থেকে কেন আমরা আই বের করে নিলাম? কারণ আলফা সমান আইসি বাই আই আমাদের সূত্র। তাহলে আইসি ভ্যালু তো আমার কোশ্চেন দেওয়াই আছে, আমরা মিলি অ্যাম্পিয়ার না নিলেও করতে পারি, কারণ মিলি অ্যাম্পিয়ার কাটাকাটি হয়ে যাবে। তাহলে সেখান থেকে আইটা বের করে নিলাম, তাহলে আলফা ইকুয়াল টু আইসি বাই আই, আমরা সূত্র জানি। এখন তুমি যদি সূত্র না জানো, আমি থিওরিতে করতে চাই, করো। তাহলে প্রথমে চিত্র আঁকো, মাঝখানে বেস, তারপরে এই পাশে কি আছে, এই পাশে আছে হচ্ছে কালেক্টর, এই পাশে আছে হচ্ছে এমিটার, তারপরে যে আউটপুট বাই ইনপুট, কালেক্টর বাই এমিটার তারা ভাগ করো, মেলা কাহিনী, অত সময় আমার হাতে নাই। সেই জন্য আমাকে সূত্র খেয়াল রাখতে হবে, তাহলে আমি পারবো। তারপর বিটা, এই বিটা মান বের করতে বসছি, আমরা বিটা এবং আলফার মধ্যে একটা সম্পর্ক জানি, বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে এই আলফার ভ্যালু জানি, আলফার ভ্যালু জানি, ভ্যালু বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আলফা এবং বিটার কিন্তু একক নাই, দেখো একক কাটাকাটি হয়ে যায়। তারপরে আমাদের একটা ট্রানজিস্টর বেস কারেন্ট দেওয়া আছে আইবি, এত হচ্ছে এত মিলি অ্যাম্পিয়ার। ইমিটার কারেন্ট আই দেওয়া আছে, ইমিটার কারেন্ট আই দেওয়া আছে, বলছে আই ডিসি এবং বিটা ডিসি। তাহলে আলফা এবং বিটা বের করতে বলছে। আবার একইভাবে আলফা সমান আমরা কি জানি? আলফা সমান আমরা জানি হচ্ছে এই আইসি বাই আই। তাহলে আই ই যোগ আই ইকুয়াল টু আইবি যোগ আইসি দিয়ে আইসিটা বের করে নিলাম, তারপর ভ্যালু বসে দিয়ে আলফাটা বের করে নিলাম। তারপরে বিটা সমান আমরা জানি আইসি বাই আই, এটা জানি, আইসি বাই আই জানি, অথবা বিটা সমান আমরা এই সূত্রটা জানি, এই যে বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা, তাও হবে। অথবা তুমি চাইলে বিটা সমান এই ফর্মুলাতে করতে পারো, এটাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, করে অ্যান্সার মিলাই দেখো এটা আসবে, বুঝছো? তাহলে একটা কমন বেস ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট আইসি ভ্যালু দেওয়া আছে, এই যে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। এখন কমন বেসের ক্ষেত্রে কোনটা আসে? কত অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর কোনটা আসে? আলফা আসে। সেজন্য আলফার ভ্যালু দেওয়া আছে, বিটার ভ্যালু দেওয়া নাই। তাহলে আমাদের এখান থেকে দেখো আলফার ভ্যালু দেওয়া আছে 10.9, আইসি ভ্যালু দেওয়া আছে এত, বেস কারেন্ট এবং এমিটার কারেন্ট আইবি এবং আই ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে আমরা জানি কি আইসি বাই আই, এটা আমরা জানি না। তাহলে সেখান থেকে আইটা আমি বের করতে পারবো না, আইটা বের করে নিলাম। তারপর ফাইনালি আই ইকুয়াল টু আইবি যোগ আইসি, দুটো ভ্যালু জানা আছে, আমি আই বিটা বের করতে পারবো না। হ্যাঁ, দেখছো ফর্মুলা জানা থাকলে 2-3টা স্টেপে তুমি ম্যাথগুলো করতে পারবা, যদি তোমার ফর্মুলাটা জানা থাকে। আচ্ছা, সুইচ হিসেবে ট্রানজিস্টর, অবশ্যই সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করা হয়, কারণ এটা যদি ক্লোজ করে দেই, বেস কারেন্ট যদি ক্লোজ করে দেই, তাহলে তো লাইট অফ হয়ে যায়। তাহলে তুমি বেসে সাপ্লাই নিয়ন্ত্রণ করে সুইচটা অন অফ করতে পারবে।
সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করা যায় 100%, এটার কোনো কথাই নাই। আচ্ছা, লাস্ট এই টপিকটা কি বলছে, বিবর্ধক হিসেবে অ্যাম্পলিফায়ার। এখন এটার খুব ডিটেলস লাগে না, শুধু দেখো এই দেখো মাইকের এখানে আমি বেসের এখানে যদি হালকা করে কারেন্ট কথা বলি, এটা দেখো স্পিকার এখানে দিলাম, অনেক বড় স্পিকারে সাউন্ড শুনতে পাই। তার মানে এখানে আমি ছোট্ট একটা সিগন্যাল দিছি এই জায়গাটায়, এই মাসে সিগন্যালটা আমি বড় আকারে পাই, আউটপুটে বড় আকারে পাই, তাহলে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। আমরা এটা ধরে নিলাম, খুব বেশি কোশ্চেন আসে না এখান থেকে, অল্প পরিমাণ কোশ্চেন আসে। এই টাইপের উপর একটা কোশ্চেন দিয়ে রাখছিল, আমরা এটার কোশ্চেনটা একটু সলভ করে নিই, সহজই আছে। বলছে বর্তনীতে প্রবাহ লাভ নির্ণয় করো। এখন এটা কোন কোন কনফিগারেশন সেটাকে দেখতে হবে। হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার, হচ্ছে কালেক্টর। কমন ইমিটার কনফিগারেশনের প্রবাহ লাভকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, এটা আগে বুঝতে হবে। সেজন্য আগে থিওরিতে বলছিলাম, তাহলে কমন ইমিটারের বিটা দ্বারা প্রকাশ করে, বিটা হলো হচ্ছে আইসি বাই আইবি। তাহলে আইই দেখো কি কি ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমাদের আইসি এই দেখো এই ভ্যালুটা দেওয়া আছে, আই হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, আই তাহলে আইসি বাই আই ভ্যালু 20 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর আইসি ভ্যালুটা 18 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা 18 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, দেখছো? তাহলে আমাদের বিটা সমান আইসি বাই আইবি, আইসি ভ্যালু জানা আছে, আইবি তো জানা নাই, আইবি আবার কার মধ্যে আছে, আইবি ইকুয়াল টু আইবি যোগ আইসি, এখান থেকে আইবিটাকে বের করে নেব, তারপর ভ্যালু বসিয়ে দেবো, অঙ্ক শেষ। দেখছো? ঠিক আছে। এখন বলা হলো বর্তনীটা সুইচ হিসেবে কাজ করে, 100% সুইচ হিসেবে কাজ করে, কারণ এখানে যদি আমি বেস সাপ্লাই বন্ধ করে দেই, এখানে আর আউটপুটে কোনো সাপ্লাই পাবো না, এটা থিওরিটিক্যাল।